নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আপনাদের আরো একবার স্বাগত। আজ আমাদের সাথে রয়েছেন ডান্স বেঙ্গল ডান্সের উইনার তথা ত্রিপুরা রাজ্য থেকে কলকাতায় গিয়ে যিনি উইনার হয়েছেন হিমানি শীল। প্রথমে তোমাকে স্বাগত জানাবো আমাদের পর্দায়। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। জানতে চাইবো হিমানি, কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা মোটামুটি ভালো আছি। জানতে চাইবো তোমার যে এই সুন্দর যাত্রা বা এই যে ডান্স করো, এই ডান্সকে নিয়ে তোমার অনুপ্রেরণা কে বা কার থেকে অনুপ্রেরণাটা পেয়েছো? প্রথমত আমি খুব ছোট থেকে ডান্স শিখি। আমার মা খুব ছোটবেলা থেকে, আমার মা যখন ছোট ছিল ওনার অনেক ইচ্ছে যে উনি ডান্স শিখবেন, কিন্তু পরিবারের কিছু প্রবলেমের জন্য শিখতে পারেননি। তো মা চেয়েছে যে আমি ডান্স করি। তো আমি ছোটবেলা, আমার যখন 3 বছর তখন থেকে আমি ডান্স শিখছি এবং এখনো আমি শিখি। তো ডান্সের জার্নিটা আমার জন্য খুবই ভালো। কেমন লাগে ডান্স করতে বা এই বিষয়টাকে কেমন নিজে উপলব্ধি করো? আমার খুব ভালো লাগে ডান্স করতে। মানে ছোটবেলা থেকে যে জিনিসটা নিয়ে আমি বড় হয়েছি, সেই জিনিসটাকে নিয়ে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আমার আছে। ডান্স বা এই যে নৃত্য কলা কৌশলী, তার সাথে পড়াশোনা, দুটোকে ব্যালেন্স করে কিভাবে চলো? আমার ব্যালেন্স হয়ে যায়। একটা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা তো সবার আগে, তার সাথে আদার অ্যাক্টিভিটি যেমন ডান্স, নাচ, ড্রয়িং এরকম আমি করি। তো পড়াশোনার সাথে ব্যালেন্স হয়ে যায়। প্রথম যেদিন তুমি মঞ্চে উঠেছিলে প্রথমবারের জন্য নাচ শিখে, সেদিনের অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো। প্রথম যেদিন আমি স্টেজে উঠেছিলাম, ডেটটা তো আমার মনে নেই, কিন্তু 2015-16 আমি উঠেছি এবং ছোট ছিলাম তখন, একটু ভয় লাগছিল। কিন্তু স্টেজে উঠে আমি একটু হাসি দিয়ে, স্টেপ ভুলে গেল কিন্তু আমি স্মাইল নিয়ে প্রোগ্রামটা করেছি এবং আমার খুব ভালো লেগেছে প্রথম প্রোগ্রামটা করতে আমার। একেবারে কোন ধরনের নাচগুলো তোমার কাছে বেশি ভালো লাগে বা এগুলো এখনো করছো? ক্লাসিক্যাল আমি এখন করি, কিন্তু যে ফোকের যে ভার্সনটা আছে এটা আমার ভালো লাগে, কিন্তু ক্লাসিক্যালে যে তারানা টাইপ মিউজিক গুলো আছে এগুলো আমার করতে খুব ভালো লাগে। এই মিউজিক এই ব্যাপারে তোমার বাবা মায়ের উৎসাহ কেমনটা রয়েছে বা বাবা মা তোমাকে জার্নি পথে কতটা সাহায্য করছে? আমার মা বাবা তো আমাকে খুব সাপোর্ট করে এবং আমার মা বাবা আমাকে সবসময় সাপোর্ট করে, খুব উৎসাহ দেয় ডান্সের পথে এবং সবকিছুতে আমার মা বাবা আমাকে খুব সাপোর্ট করে, উৎসাহ করে। ত্রিপুরা থেকে তোমার পশ্চিমবঙ্গের এই যে নাচ নিয়ে জয়যাত্রা, এর শুরুটা যদি একটু ব্যাখ্যা করো, কিভাবে হয়েছিল? প্রথমত ত্রিপুরাতে একটা অডিশন হয়েছিল কলকাতার থেকে, যে শোটা আমরা করছিলাম। তো অডিশন হওয়ার পর অডিশনটা আমি দিই, তারপর সিলেকশন হয়। সিলেকশনের পরে আমাকে কলকাতা যাওয়ার চান্স দেওয়া হয়, আমি কলকাতায় যাই। তারপর শো করি আমি আবার। যেমন আমাদের কলকাতা আগরতলা থেকে অডিশন হয়, তারপর আবার কলকাতা গিয়ে ওখানেও আরেকটা অডিশন টাইপ দিতে লাগে পরে স্টেপ গুলো আবার কন্টিনিউ করার জন্য। তো আমি আবার গ্র্যান্ড ওপেনিং টাইপ হয় এটা, তো ওটা আমি দিলাম। দেওয়ার পর ওখানেও আমি সিলেক্টেড হলাম। সিলেক্টেড হওয়ার পর আমাদের কিছুদিনের গ্যাপ ছিল, তারপর গ্যাপটা পরে আমাদের আবার শোটা স্টার্ট হয়। যে আমি সিলেকশন পেয়েছি, এখন আমি পুরো জার্নিটা কন্টিনিউ করতে পারবো। তারপর আমাদের গ্রুপ ডান্স হয়, সোলো হয়, ডুও হয়, ট্রাইও হয়, তারপর সেমিফিনালে আর ফিনালে হয়, তারপরে গিয়ে হয় আর কি। কলকাতায় যে ডান্স বেঙ্গল ডান্সে তোমার প্রতিকূলতার গল্প আমরা অনেক শুনেছি। তোমার যে পায়ের একটা অংশ, বিরাট অংশ পড়ে যাওয়ার পরেও তুমি ফাইনালে যে অংশগ্রহণ করেছিলে, ওই বিষয়টা যদি একটু শেয়ার করো। আসলে কি হয়েছিল, দিনটা ছিল আমাদের সেমিফিনালে যেদিন হবে, এদিন সেমিফিনালের দিন ছিল। আর আমাদের কি হতো, প্র্যাকটিস করানো হতো না, যে একটা হল রুমের মধ্যে প্র্যাকটিস করানো হতো। টাইমটা ছিল মর্নিং 8টা থেকে একটা ব্যাচ প্র্যাকটিস হবে, তো ওই 8টার ব্যাচের মধ্যে আমি ছিলাম। সো 8টার আগে আমি একটু আমার ডান্সটা প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস করার সময় প্র্যাকটিস করে আমার একটু লো এনার্জি ফিল হচ্ছিল, তো আমি একটু গিয়ে একটা চেয়ারে বসেছি। তারপরে চেয়ারের উপরে আমার
পাপা বা মা চা বসিয়েছিল, তো ওই চাটা চেয়ারের উপরে রাখা ছিল। তো আমি লক্ষ্য করিনি, বসেছি। বসার পর হঠাৎ করে ওই চাটা লাড়ার জন্য আমার পায়ে পড়ে। তো পায়ে পড়ার পর আমি মাকে ডাকি। আমার কি মানে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কিছুই করিনি, আমি কান্নাও কিছুই আসছিল না। তো আমার মা বাথরুমে নিয়ে যায়, নিয়ে এগুলোকে জল দেয়। তারপরে হঠাৎ করে অনেক মানে দাগ টাগ পড়ে যাচ্ছিল, ঠসা ফুটে যাচ্ছিল। তারপর পাপা, তখন ডাক্তারও পাইনি, পাপা ওই ফার্মেসিতে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে আমাকে কিছু আম, আম, ওষুধ দেয়, তারপর একটা জেলি টাইপ মলম দিয়ে দেয়। তো ওটা দিয়ে বলেছে, ডাক্তার যে ডাক্তারটা ছিল ফার্মেসিতে, উনি একটা ডাক্তার ছিলেন। সো উনি আমাকে বলেছেন যে কিছু করতে পারবো না, পাটা লাড়া দিতে পারবো না। তো তখন বাড়িতে আমি রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে আমি ডান্সটা প্র্যাকটিস করছিলাম বসে বসে, গান শুনে শুনে। তখন আমার পাপার কাছে ওই প্রোডাকশন থেকে কল আসে যে আমি কেন প্র্যাকটিস করতে আসিনি। তো প্র্যাকটিস করতে আসিনি, বাবা বলেছে এরকম এরকম ওর পাটা পুড়ে গেছে। তো ওরা সবাই দেখতে এসছে, আমার মেন্টর, তারপর যে আমার টিচারটা ছিল উনি আমাকে দেখতে এসেছেন। তাও বলছেন যে আমি তো এখন ডান্স করতে পারবো না, মানে পাটা পুরোই একদম বাজেভাবে জ্বলে গেছিল। তো আমি বলেছি, উনি বলছেন যে আমি তো করতে পারবো না, এই ইয়ারটা আমি নিতে একটু ব্যাক নিতে, পরে যদি আবার অডিশন হয় তখন আবার করব। তো আমি বলেছি যে স্যার আমাকে আধা ঘন্টা টাইম দিন, আমি ঠিক করব, আমি প্রোগ্রামটা করব, আমি শোটা করব। তো তারপর ওরা সবাই দেখে চলে গেল, আমাকেও একটু মোটিভেশন দিয়ে যায়। তারপর আমি আধা ঘন্টার পর আমার এরকম অবস্থা দেখে আমার পাপা, আমরা যে রুমটাতে থাকতাম ওই রুমটার উপরে একটা বড় একটা হল রুম টাইপ ছিল। তো আমার পাপা আমার প্র্যাকটিসের জন্য ওই রুমটাকে ভাড়া নিয়ে নেয়। তারপর আমার কোচরাও খুব ভালো ছিলেন, ওরাও আমাকে ওই রুমের মধ্যে, কারণ আমি তো হাঁটাচলা করতে পারতাম না, আমি যে রুমটাতে থাকতাম ওটার থেকে আমাদের যে হল রুমের মধ্যে, মানে যে হাউসটার মধ্যে আমাদের প্র্যাকটিস করানো হতো, এটা অনেক দূর ছিল। তো আমি তো বেশি হাঁটাহাঁটি করতে পারবো না। তো বাবা কি করেছে, ওই উপরে একদম যে হল রুমটা এটাই ভাড়া নিয়ে নিয়েছেন। তারপর আমার যে কোচ মেন্টর গুলো ছিল ওরাও এসে আমাকে ওখানে প্র্যাকটিস করায়, ব্যাকআপ ডান্সার আসে, তো ওখানে আমি প্র্যাকটিস করি। তারপর সেমিফিনালে স্টেজে ওঠার আগে আমার সেমিফিনালে স্টেজে ওঠার আগে কি হয়, আমার পায়ে হঠাৎ করে ব্যথা শুরু হয়। তো আমার নাম ডেকে ফেলেছে, তো আমি করেছি যে ব্যথা ভুলে গিয়ে স্টেজে উঠে যে পারফরমেন্সটা করেছি, সেমিফিনালের পারফরমেন্সটা আমার ক্লাসিক্যাল ছিল। সো ক্লাসিক্যাল পারফরমেন্সটা করার পর আমার স্টেজের মধ্যে আমার খুব মোটিভেশন আসছিল, কারণ আমি যে উঠেছি সব সব যারা জাজেস ছিল আর অনেক যে অডিয়েন্সরা ছিল তারাও খুব চিৎকার চেঁচামেচি করছে, আমাকে মোটিভেশন দিচ্ছে। তো আমার আরো খুব ভালো লাগলো, আমি খুব ভালো করে পারফরমেন্সটা দিই। তারপর আমাদের জাজেসরা যারা ছিল তারা আমাকে সিলেক্ট করে ফাইনালের জন্য। তো ফাইনালের জার্নিটা এরকম ছিল। আর যখন ফাইনালের ডান্স আমাকে প্রিপেয়ার করানো হচ্ছিল তখন তখন যখন আমি প্র্যাকটিস করতে যাচ্ছিলাম, আমার যে পায়ে যে বলেছি ঠসা ফুটে গেছে, ওটার মধ্যে আমার একটা ডান্স, এই ডান্সটার মধ্যে কার্টভিল একটা অ্যাকশন ছিল, কার্টভিলে। তো ওই অ্যাকশনটা করতে গিয়ে পাটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, প্রবলেম করছিল। তো তখন আমি কি করেছি যে একটা টুথপিক নিয়েছি, টুথপিক নিয়ে নিজে নিজেই করছিলেন? হ্যাঁ, টুথপিক নিয়ে আমি ওটার মধ্যে একটু করেছি, আঘাত করে জলটা দেখি লিকুইড যেটা ছিল ভিতরে এটা চলে গেছে। তারপর আমি কন্টিনিউ করেছি, আমার প্র্যাকটিস করেছি। তারপর এরকম হলো। তারপর ফাইনালের দিন আসলো, আমি
রেডি টেডি হলাম। রেডি হয়ে যখন স্টেজে উঠবো আমি, তখন কি হয়েছে, আমার পাটার থেকে আরেকটু ছোট ছোট কিছু দানা বের হচ্ছিল, তারপরে আরো লিকুইড বের হচ্ছিল, তারপর আরো একটা বিগ সাইজের একটা ঠসা আর একটা ফুটে গেছে। তো তখন তো আমি টুথপিক পাইনি, তো আমি যখন বাবাকে বলেছি, বাবা কোথা থেকে একটা আম, ধার জাতীয় একটা কাঠি টাইপ এনে দিয়েছে, তো আমি ওটা দিয়ে পিন করে তারপর ওই লিকুইডটা বের করে তারপর গিয়েছি, স্টেজে উঠেছি, পারফরমেন্স দিলাম। তো স্টেজে ওঠার পর সেম আমি অনেক মোটিভেশন পেয়েছি। তারপর আমি তো অনেক শখ হয়ে গেছি যে আমার প্রথম থেকে শেষ অবধি ডান্সটার মধ্যে জাজেসরা অনেক আমাকে মোটিভেশন দিয়েছে। তো পারফরমেন্স শেষ হওয়ার পর সব পারফরমেন্স শেষ হওয়ার পর লাস্টে যখন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য স্টেজে যাই, তখন আমার হার্টবিটটা ফার্স্ট ছিল না, কিন্তু যারা ওই ব্যাক স্টেজেতে মিউজিক দেয়, ওরা কি করেছে, স্টেজের হার্টবিটের একটা মিউজিক লাগিয়ে দিয়েছে। তো স্টেজের নিচের থেকে আমার কেন জানি মনে হচ্ছে স্টেজের নিচের থেকে হার্টবিটটা সাউন্ডটা আসছে, তা শুনে আমার হার্টবিট আরো ফাস্ট হয়ে গেছে, কিন্তু প্রথমে আমার হার্টবিট ছিল না। তারপর যখনই নাম ডাকা হচ্ছিল যে কে কে কি হয়েছে, তো আমি তো ভেবেছি যে আমি ফার্স্ট তো জীবনও হব না, মানে ফাইনালে যে তো এসছি, কিছু তো হব, কিন্তু ফার্স্ট হব না এটা আমার আশা ছিল, আমি জানতাম। কারণ এরকম একটা অবস্থা নিয়ে বেস্ট দেওয়াটা এটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ। তারপর যখন আসে যে আমি ফার্স্ট হয়েছি, যখন বলা হয়েছে, তখন আমার রিয়াকশনটা মানে একটু আলাদাই ছিল, আমি খুব খুশি হয়েছি। তারপর এরকম আমরা সেলিব্রেট করলাম ফার্স্ট হওয়াটা, সবাই আমাকে প্রাইজ মানে কি কি ছিল ওই সময়, বা কি কি পেয়েছো? আমার তখন তো আমি ছোট ছিলাম, এখন থেকেও ছোট ছিলাম। আমার হাইট সম্মান একটা ট্রফি পেয়েছি, 5 লাখ 5 লাখ রুপিস পেয়েছি, আর এই তো মেডেল টেডেল এগুলোই পেয়েছি। তখন তোমার বাবা মায়ের অনুভূতিটা কেমন ছিল যদি শেয়ার? আমি যখন প্রাইজটা নিতে যাই, আমার মা খুব ইমোশনাল ছিল আর বাবা খুব খুশি ছিল। সো আমি মা বাবার দিকে দেখছিলাম যে আমার মা বাবা কোথায়, আমি প্রাইজটা নিয়ে মা বাবাকে খুঁজছিলাম যে আমার মা বাবা কোথায়, যখন দেখি যে মা বাবা খুব খুশি হয়েছে। তারপর ওদেরকে স্টেজেও ডেকেছে, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। যে সমস্ত অভিভাবকরা পড়াশোনার পাশাপাশি এবং কলা কৌশলীতে দিতে চান না তাদের সন্তানদের, তাদের প্রতি কি বার্তা থাকবে? নাচ দিয়েও কি কিছু করা যায়? অবশ্যই নাচ দিয়ে অনেক কিছু করা যায়। যারা সবার মধ্যে আলাদা একটা ট্যালেন্ট থাকে, তো সেই প্রত্যেকের ট্যালেন্ট দেখে তাদেরকে কিছু একটা করার চান্স দেওয়ার দরকার। আর তোমার মতো যারা আগামী দিনে নাচে আসতে ইচ্ছুক অনেকেই আছেন, যারা নাচটাকে প্রাথমিকভাবে শিখে তারপর ছেড়ে দেয়, ভাবে যে এটার মধ্যে কোনো ভবিষ্যৎ নেই, তাদের প্রতি কি বলবে? নাচের মধ্যে হোক বা গান বা ড্রয়িং, সবকিছুর মধ্যে ভবিষ্যৎ আছে। এবং আমি তো চাই যে আমি যে এখন ক্লাসিক্যাল করি, এটা আমি আমার ইচ্ছে যেটা যে আমি ক্লাসিক্যাল বা ডান্স নিয়ে অনেক কিছু একটা হব, বড় কিছু একটা হব, একটা ডান্স ক্লাস খোলার আমার খুব ইচ্ছে আছে। এবং সবাইকে বলবো যে সবার তো আর ডান্স পছন্দ হয় না, গান পছন্দ হয় না, সবাই আলাদা একটা ট্যালেন্ট থাকে, তো যার যার যেটা পছন্দ সেটা লাইফ টাইমের জন্য কন্টিনিউ করা হোক, যতই প্রবলেম হোক। আর তুমি ভবিষ্যতে কোন নাচটা নিয়ে এগিয়ে যেতে চাইছো, ক্লাসিক্যাল নাকি যে নাচগুলো রয়েছে? আমি ক্লাসিক্যাল নিয়ে এগোতে যাচ্ছি। তোমার পছন্দের কোনো এমন তারকা রয়েছে কিনা যাদেরকে অনুসরণ করো, বা এমন কোনো শিক্ষক রয়েছে কিনা? প্রথমত আমি যার কাছে শিখি, নয়ন স্যার, উনি আমার অনেক বড় ইন্সপায়ার। আমি ওনাকে দেখে অনেক বড় ইন্সপায়ার হই। আমি খুব খুশি যে উনার মতো শিক্ষক আমি পেয়েছি। আর ভবিষ্যতে যদি অদূর ভবিষ্যতে এই নাচ নিয়ে কিছু করার থাকে, ত্রিপুরায় করতে চাও নাকি ওয়েস্ট বেঙ্গলে? আমি যেহেতু আমি ত্রিপুরায় থাকি, তো ত্রিপুরাতে থাকার জন্য আমি ত্রিপুরাতে থাকার জন্য আমি ত্রিপুরার না আমি এরকম ট্রাই করবো যে আমি ত্রিপুরার নামটা আরো অনেক বড় উজ্জ্বল করতে পারি, অনেকখানে যেতে পারি। অবশ্যই আমি কলকাতাতেও যাব, কিন্তু ফার্স্ট অফ অল আমি ত্রিপুরাতে থেকে ত্রিপুরার নাম আরো বড় করার ইচ্ছা আছে।
ডান্স বেঙ্গল ডান্সে নৃত্যের পরবর্তী স্টেপ তোমাকে অ্যাঙ্কর হিসাবে নেওয়া হয়েছে, সেই হ্যাঁ, জার্নিটা যদি শেয়ার করো। আম, যখন আমি ফার্স্ট হওয়ার পর আমাকে একটা চান্স দেওয়া হয়েছিল যে ওই শোটাতে অ্যাঙ্কারিং করব। তো আমি বলেছি হ্যাঁ আমি পারবো অ্যাঙ্কারিং করতে। তো যখন আমি তো সিজন 2-তে ছিলাম, সিজন 3 যখন আসে তো ওখানে আমাকে অ্যাঙ্কারিং করার চান্স দেয়। তো আমি অ্যাঙ্কারিং করেছি, খুব ভালোই লেগেছে অ্যাঙ্কারিং করে, ওখানে আমার অনেক ফ্রেন্ডসও হয়েছে। আমি অ্যাঙ্কারিং করার দুটো স্টেপ থাকে, যেমন জুনিয়র আর সিনিয়র। আমি দুটোতেই করেছি। আমি প্রথমে জুনিয়রে আমি অ্যাঙ্কারিং করেছি জুনিয়র গ্রুপে, তারপর আবার আমি জুনিয়র গ্রুপে করার পর আমাকে আবার চান্স দিয়েছে যে সিনিয়র গ্রুপে করার, তো আমি সিনিয়র গ্রুপেও করেছি অ্যাঙ্কারিং। অদূর ভবিষ্যতে নাচের পাশাপাশি যদি পড়াশোনার দিক থেকে আসি, আমরা জানতে চাইবো হিমানি কি ভবিষ্যৎ স্বপ্ন রয়েছে বা কি করতে চাও? পড়াশোনা নিয়ে যদি বলি, আমাকে পড়াশোনা করতে খুব ভালো লাগে এবং পড়াশোনা নিয়ে আম, আহ, যদিও বলি পড়াশোনা নিয়ে কিছু আমার করার ইচ্ছে আছে। এখন যা হই, এখন তো বলা যায় না কারণ আমি এখন 8 ক্লাসে পড়ি। স্বপ্ন কি আছে যে এমন প্রফেশনটা ভালো লাগে, বা পড়াশোনা করে যদি আমি অদূর ভবিষ্যতে অফিসের যে প্রফেশনটা আছে এটা আমার খুব ভালো লাগে, যেমন এনসিসি অফিসার হোক, সিওটিও, এরকম আমার খুব ভালো লাগে। একেবারে খেলাধুলার প্রতি আকর্ষণ রয়েছে কিনা, বা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামে নাচ ছাড়া আর কি কি রয়েছে তোমার? আমি সিঙ্গিং করি, ড্রয়িং করি, এরকম। এমনটা রয়েছে। হুম। অদূর ভবিষ্যতে সার্বজনীন মিলিয়ে একজন প্রকৃত গৃহলক্ষ্মী বলো বা প্রকৃত মেয়ে হয়ে ওঠার জন্য বাবা মায়ের গর্বের যারা হয়ে ওঠে, তাদের জন্য লাস্ট বার্তা কি থাকবে? আম, ওদের জন্য আমি বলতে চাই যে একজন একজন চাইল্ড হওয়া, একজন মা বাবার নাম উজ্জ্বল করাতে একটা চাইল্ডের অনেক গর্ব থাকে। তো আমিও চাই যে আমার মা বাবার নাম অনেক উজ্জ্বল করি। আমার জীবনে এটা প্রথম স্টেপ থাকবে যে আমি আমার মা বাবার নাম অনেক উজ্জ্বল করব। ওরা যত আম, ওরা যত আমাকে মোটিভেশন দেয়, যত আমাকে নিয়ে আশা করে, সব যাতে আমি পূরণ করতে পারি আর কি। একেবারে শেষ ভাবে জানতে চাইবো, তোমার বর্তমান বয়সটা একেবারেই ছোট, মেবি কত রয়েছে বর্তমান বয়সটা? আমি 13 ক্লাস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামীণ গ্রামীণ অঞ্চলে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে, তোমার মতো ছোট আর একটু বড় হলে 14-15 বছর বয়সে, এই সমস্ত মাতা পিতার প্রতি তুমি ছোট হিসেবে কি বার্তা দিতে চাইবে? আমি তো বলবো যে এখন তো এরকম করা যায় না, কারণ 18 প্লাস হলে তো বিয়ে দেওয়া হয়। 18 প্লাসের আগে তো এরকম করা হয় না। আর যদিও দেওয়া হয় এটা অনেক ভুল, কারণ এই সময়ে একটা ছেলে মেয়ের তার জীবনে এগুনোর একটা পথ থাকে, তো এটার মধ্যে ওদের বিয়ে দেওয়াটা ঠিক নয় আর কি। তুমি যেহেতু গান করছো নাচের পাশাপাশি, আমরা ছোট্ট করে যদি তোমার মুখ থেকে একটা গান শুনতে চাই। অবশ্যই। আম, তো গানটা একটু আমিও খুশি হব আপনাদের আমার একটু গান শোনানোর। সো ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এ জীবন ছিল নদীর মতন গতিহারা। এ জীবন ছিল নদীর মতন গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। একেবারেই এতক্ষণ ছিলেন রাজ্যের কৃতিকন্যা হিমানি শীল, যিনি ডান্স বেঙ্গল ডান্স নিয়ে তিনি সুদূর পশ্চিমবঙ্গ থেকে উইনার হয়েছেন। পাশাপাশি এত খুব ছোট বয়সে অনেকগুলো মোটিভেটকে পেরিয়ে কিন্তু এই উইনারের সাথে সাথে তিনি কিন্তু ভালো কিছু বক্তব্য রেখেছেন, যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদেরকে ইচ্ছে পূরণের স্বাদ না দিয়ে অন্যথায় পড়াশোনার প্রতি চাপ বাড়িয়ে দেন। হিমানিকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো লোককথার এই বিশেষ অনুষ্ঠান এখানটাই সমাপ্তি করছি। শুভরাত্রি।